আচ্ছা ঠিক আছে। এখন তোমরা দেখতে পাচ্ছ? বলো তো কি লেখা আছে? জি মিস। কি লেখা আছে? মিস, ঢাকা ওমেন কলেজ, বিবিএ অনার্স থার্ড ইয়ার, হ্যাঁ ঠিক আছে। ম্যানেজমেন্ট হ্যাঁ ডিপার্টমেন্ট, ঠিক আছে। সাবজেক্ট মার্কেটিং ওকে ম্যানেজমেন্ট। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। হ্যাঁ আমি বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। তো আমরা ক্লাস শুরু করেছি। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে তোমাদের ঢাকা ওমেন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই ক্লাসে। তো তোমরা হচ্ছে থার্ড ইয়ারের, হ্যাঁ বিবিএ অনার্স থার্ড ইয়ার, তোমরা তোমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। আজকে আমি তোমাদেরকে মার্কেটিং ম্যানেজমেন্ট এই সাবজেক্টে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে। আর তোমাদের সাবজেক্ট কোড হচ্ছে 232615, কেমন? তারপরে তোমাদের চ্যাপ্টার হচ্ছে 6, যেটা তোমার ওই যে সেটিং প্রোডাক্ট স্ট্র্যাটেজি, তোমার পণ্য যে তোমার মূল্য নির্ধারণ কৌশল। তারপরে তোমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা, তারপরে তারিখ, এগুলা সবই দেওয়া আছে, টাইম এগুলা সবই দেওয়া আছে। আমরা পরের স্লাইডে যেটা দেখব, আচ্ছা আহ, তারপরে দেখো যেটা আছে, আমরা এর আগের ক্লাসে অবশ্যই এগুলো পড়েছি, পার্থক্যগুলো, যে সুবিধাপূর্ণ, শপিং পণ্য এবং বিশিষ্ট পণ্যের মধ্যে পার্থক্য। ঠিক আছে। তারপরে তোমার আমরা হ্যাঁ এখানে পরিচিতি আছে। এরপরে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে তোমার এই যে ভোগ্যপণ্য এবং ভোগ্যপণ্যের যে বিপণন পদ্ধতি, সেটা আমরা পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সুবিধা পণ্যের বাজারজাতকরণের বিবেচ্য বিষয়। ঠিক আছে। এইটাই আজকে আমরা পড়ব। তো আহ দেখি আরো কারা কারা ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে। আরো আসছে ক্লাসে, আরেকজন আসছে। আচ্ছা ঠিক আছে। এখন এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কি লেখা আছে এখানে বলো তো? একটু পরীক্ষা করি যে আসলে দেখতে পাচ্ছ কিনা, তা না হলে তো শুরু করতে পারবো না। সুবিধা পণ্যের বাজারজাতকরণে বিবেচ্য ও বিষয়সমূহ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে সুবিধা পণ্যের বাজারজাতকরণের বিবেচ্য বিষয়, এটা নিয়েই আজকে আমরা কি আলোচনা করব। তাহলে দেখো যেটা, আচ্ছা আরো ক্লাসে আসছে, আমি এডমিট দিয়ে দিচ্ছি। তারপরে যে বিষয়টা, তাইলে এই যে সুবিধা পণ্যের বাজারজাতকরণের বিবেচ্য বিষয়, এটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে সুবিধা পণ্যটা আসলে কি, মানে সুবিধা পণ্য কাকে বলে। ঠিক আছে। তো সুবিধা পণ্য কাকে বলে সেটা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখব যে যেসব পণ্য দেখা যাচ্ছে ভোক্তার একদম নিকটবর্তী অঞ্চল থেকে তোমার অপেক্ষাকৃত কম সময় এবং কম চেষ্টা করে এবং কম খরচ করে, ঠিক আছে, তাৎক্ষণিকভাবে তোমার ক্রয় করা যায়, তাকেই কিন্তু সুবিধা পণ্য বলা হয়। বুঝতে পারছো বিষয়টা? তার মানে কি, একদম তোমার মানে পণ্য একদম ভোক্তার নিকটবর্তী অঞ্চল থেকে আনা হবে এবং অপেক্ষাকৃত অল্প সময় এবং কম প্রচেষ্টা, কম খরচ করে তোমার দেখা যাচ্ছে তাৎক্ষণিকভাবে তোমার সেটাকে ক্রয় করা যাবে, এই ধরনের পণ্যকেই কি তোমার সুবিধা পণ্য বলা হয়। ঠিক আছে। এখন যেটা সেটা হচ্ছে এই ধরনের পণ্যের কিন্তু দেখা যায় যে একক যে ইয়েটা
মূল্যটা সেটা কিন্তু কম হয়ে থাকে। হ্যাঁ, এই ধরনের পণ্যের একক যে মূল্যটা সেটা কিন্তু তোমার কম হয়ে থাকে। যেমন তোমার ব্রেড হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার বিস্কিট, তারপরে চানাচুর, চাল, ডাল, লবণ, এইগুলা কিন্তু হতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা একজন মনীষীর সংজ্ঞা দিয়েও কিন্তু আমরা আলোচনা করতে পারি। যেমন ধরো ফিলিপ কটলার, উনি কি বলেছেন, এবং এই যে গেরি আর্মস্ট্রং উনি কি বলেছেন, উনি বলেছেন যে সুবিধাপূর্ণ হচ্ছে তোমার ওই সব ভোগ্য পণ্যকে বোঝায় এবং সেবা সেবা সামগ্রীকে বোঝায় যা ভোক্তা সাধারণত বারবার তাৎক্ষণিকভাবে তোমার কি ক্রয় করে থাকে, এবং কি মানে একদম সর্বনিম্ন তুলনামূলক মানে একদম কম চেষ্টা করে কম মূল্যে ক্রয় করে। তার মানে কি সুবিধাজনক পণ্য বলতে আসলে এই পণ্যগুলাকেই বোঝায় যেগুলো একদম দেখা যাচ্ছে বারবার ক্রয় করতে হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে ক্রয় করতে হচ্ছে, এবং খুব কম প্রচেষ্টা ছাড়াই এবং কম মূল্যে আমরা খুব হাতের কাছে সহজেই এই পণ্যগুলা পাই এবং কিনতে পারি। এজন্যই এই পণ্যগুলাকে কি বলা হচ্ছে, তোমার সুবিধা পণ্য বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে তোমার আরেকজন যদি আমরা সংজ্ঞা আরেকজনের আলোচনা করি, যেমন স্ট্যান্টন, উনি বলেছেন যে তোমার সুবিধা পণ্য আসলে কি, তোমার একটা দৃশ্যমান পণ্য যা তোমার ক্রয়ের পূর্বে ক্রেতা সম্পূর্ণভাবে অবগত থাকে এবং স্বল্প প্রচেষ্টায় তোমার কি ক্রয় তোমার কার্য শেষ করে। ঠিক আছে, উনি বলেছেন এই কথা। আবার তোমার স্কিনার, উনি কি বলেছেন, উনি বলেছেন যে সুবিধা পণ্য হচ্ছে তোমার কি মানে ব্যয়বহুল পণ্য নয়। হ্যাঁ, ব্যয়বহুল পণ্য নয় যেটা কি বারবার ক্রয় করা হয় এবং যা খোঁজ এবং ক্রয় করার জন্য ভোক্তারা তোমার সামান্য প্রচেষ্টা ব্যয় করে। তার মানে এখানে কি বলতে চাচ্ছে যে আসলে কিন্তু কোনো চেষ্টাই করা লাগে না, আমরা হাতের কাছে খুব, আরেকজন আসছে আয়েশা সিদ্দিকা, আচ্ছা, তোমার মানে খুব কম প্রচেষ্টা করে এবং কম মূল্যে আমরা হাতের কাছে এই পণ্যগুলো পেয়ে থাকি। এই জিনিসটাই কিন্তু বারবার এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা তাহলে পরিশেষে কি বলতে পারি, তাহলে আমরা সুবিধাজনক পণ্যের আলোচনা করতে গিয়ে পরিশেষে এটাই বলতে পারি যে সুবিধাজনক পণ্য বাজারজাতকরণের জগতে কিন্তু গুরুত্বপূর্ণ পণ্য এবং নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য হিসেবেই কিন্তু আমরা এগুলাকে বিবেচনা করি। বুঝতে পারছো তোমরা? তাহলে একেবারে তোমার এটাকে কি হয় মানে একদম তোমার বন্টন প্রণালীটা থাকে পরোক্ষ, মানে এক হাত থেকে আরেক হাতে যায়, আরেক হাত থেকে আরেক হাতে যায়, এভাবে ক্রয় বিক্রয় করা হয়। এবং তোমার মান নির্ধারণ বলো, প্যাকেজিং বলো, হ্যাঁ, এবং এইগুলার যে একক প্রতি দাম সেগুলা কিন্তু কম হয়ে থাকে। ঠিক আছে, তারপরে তোমার স্বল্প পরিমাণে কম সময়ে কম চেষ্টা করে তোমার একদম হাতের কাছে নিকটবর্তী দোকান থেকে তোমার যে পণ্যগুলা ক্রয় করা হয় নিত্য প্রয়োজনীয় সেগুলা কি সুবিধা পণ্য বলা হয়। তাহলে আশা করি তোমরা সুবিধা পণ্য সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো যে আসলে সুবিধা পণ্য বলতে কি বোঝায়। এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সুবিধা পণ্যের বাজারজাতকরণের জন্য যে বিবেচ্য বিষয়গুলা, হ্যাঁ, সেইগুলা আমরা এখন আলোচনা করব। দেখো, সুবিধা পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে আমাদের তো কিছু বিবেচ্য বিষয় থাকবে। ঠিক আছে, আমাদের কিছু বিবেচ্য বিষয় থাকবে সুবিধাপূর্ণ বাজারজাতকরণের ক্ষেত্রে। সেখানে তোমার দেখা যায় যে এই পণ্যটা যখন আমরা বাজারজাত করতে যাব তখন সেখানে তোমার আমাদের অবশ্যই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। সেখানে এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে ক্রয়ে কম সময় লাগে এবং কম প্রচেষ্টা লাগে। তার মানে কি বলতেছে যে যেটা আমরা একটু আগে সংজ্ঞাতে আলোচনা করেছি যে খুব মানে কম প্রচেষ্টা করে হাতের কাছেই আমরা এই পণ্যগুলা পাই এবং ক্রয়ে কি কম সময় লাগে, সেই জিনিসটাই এখানে বলতে চাচ্ছে।
এবং এই সুবিধা পণ্যের মূল্য, আকার, গুণাগুণ সম্পর্কে ক্রেতার কিন্তু পূর্ব থেকেই একটা ধারণা থাকে, যে কারণে তার কি এটা খুঁজতে হয় না, তার দাম সম্পর্কেও এত তোমার জানতে হয় না, কোনো ঝামেলা করতে হয় না, খুব সহজেই পণ্যটা কম সময়ে কিনতে পারে, এটাই এখানে বলতে চাচ্ছে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 2 নাম্বার, বিপণীর অবস্থান। বিপণীর অবস্থান, বিপণীর অবস্থান বলতে কি বোঝাচ্ছে এখানে? দেখো, এই জাতীয় পণ্য ক্রেতারা তাদের বাসস্থানের খুব কাছাকাছি থেকে সুবিধাজনক পণ্যগুলো ক্রয় করতে পারে, এবং তার মানে কি বলতেছে যে এগুলা কিন্তু দূরে গিয়ে ক্রয় করতে হয় না। আচ্ছা, তোমরা ক্লাসে কে কে আছো? তোমরা তো ভিডিও অফ করে রাখছো, শুধু নামগুলাই আছে তোমাদের। সবাই ভিডিওটা অন করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার বিপণীর অবস্থান। বিপণীর অবস্থান মানে কি বোঝাতে চাচ্ছে যে আসলে এই যে এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা যেগুলো আমাদের খুব প্রয়োজন, সেগুলো কিন্তু আসলে আমরা মানে হাতের কাছে পেয়ে থাকি। হ্যাঁ, এগুলোর জন্য আমাদের দূরে যেতে হয় না, দূরে গিয়ে কোনো ইয়ে করতে হয় না, আমরা খুব হাতের কাছে পাই। এই কারণে কি হয়, আমাদের বিপণীর যে অবস্থানটা সেটা সবসময় কাছাকাছি থাকে, সেটা সবসময় কাছাকাছি থাকে। আচ্ছা, এরপরে পরের পয়েন্টটা কি, সেটা হচ্ছে ক্রয়ের পরিমাণ। দেখো, ক্রয়ের পরিমাণ মানে তো তোমরা বুঝো, মানে কি আমাদের এই নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলা, এগুলো কি আমরা একেবারে তোমার মানে খুব বেশি পরিমাণে ক্রয় করি? আমরা কিন্তু খুব বেশি পরিমাণে ক্রয় করি না, আমরা এগুলো অল্প পরিমাণেই ক্রয় করে থাকি, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় ওই পণ্যগুলো আমাদের সবসময়ই দরকার হয়, প্রতিদিন দরকার হয়, বারবার দরকার হয়, এই কারণে আমরা কি করি, এগুলা অল্প পরিমাণে ক্রয় করি। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে 4 নাম্বার, সেটা হচ্ছে তোমার মূল্য। ঠিক আছে, মূল্য, মূল্য সম্পর্কেও কিন্তু আমি আগে বলেছি। হ্যাঁ, মূল্য সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আমি আগে বলেছি। সেটা হচ্ছে সুবিধা পণ্যের, আচ্ছা একটা কথা একটু রেসপন্স করো, সুবিধা পণ্যের মূল্যটা আসলে কি বেশি হয় না কম হয়, দেখি একটু বলো তো। কম হয় ম্যাডাম। হ্যাঁ, কম হয়, ঠিক আছে। হ্যাঁ, সুবিধা পণ্যের একক প্রতি মূল্য কিন্তু খুবই কম। হ্যাঁ, আমাদের তোমরা তো দেখোই যে এই যে বাজার সদাই করতে গেলে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা, হ্যাঁ সেগুলো কিন্তু একক প্রতি মূল্যটা কম থাকে। তাই ক্রেতা সাধারণত এই ধরনের পণ্য ক্রয় করতে কিন্তু কোনো আর্থিক সমস্যায় পড়তে হয় না। ঠিক আছে, স্বল্প পরিমাণ টাকার বিনিময়ে তোমার মানে এই ভোগ্য পণ্যগুলা ক্রয় করা যায়, এই বিষয়টাই এখানে বলতে চাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওজন। ওজন, ওজন বলতে কি বোঝাতে চাচ্ছে, যে সুবিধা পণ্যের ওজনটা কি একেবারে ভারী হয়, বেশি হয়, এরকম কিন্তু না। ওজন এগুলা কম হয়ে থাকে, হালকা পরিমাণে হয়ে থাকে। ঠিক আছে, এই ধরনের পণ্য সহজেই তোমার বহন করা যায়, কোনো সমস্যা হয় না। ফলে তোমার এই যে প্রসারমূলক পন্থা অবলম্বন করে এই ধরনের পণ্যের বাজারজাত করাটাও কিন্তু দেখা যাচ্ছে মানে প্রসারমূলক যে কার্যক্রম, হ্যাঁ সেটাও যেমন তোমার সহজ হয়, ইজি, তারপরে তোমার এই ধরনের পণ্য বহন করতেও সুবিধা, কারণ ওজন থাকে কম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে গুণাগুণ। হ্যাঁ, গুণাগুণ বলতে সুবিধাপূর্ণ স্বভাবতই কিন্তু দেখা যাচ্ছে এগুলা কম বেশি একই টাইপের হয়, একই গুণাগুণ সম্পন্ন হয়, কাছাকাছি। এসব পণ্যের গুণাগুণ সবসময়ই কি অটুট থাকে। কিঞ্চিত পরিমাণে দেখা যাচ্ছে গুণাগুণ যদি তোমার ক্ষুণ্ণ হলেও ব্যাপক পরিমাণ ক্রেতা কিন্তু দেখা যাচ্ছে এখানে হারানোর সম্ভাবনা থাকে যদি এগুলাতে কোয়ালিটিতে কোনো সমস্যা থাকে, এবং তাই বিপণনকারীকে কিন্তু এই ব্যাপারে সজাগ থাকতে হয়। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে বন্টন প্রণালী। হ্যাঁ, বন্টন প্রণালী কি, এই ধরনের পণ্যের বন্টন প্রণালী হয় অনেক বেশি দীর্ঘ। এটা কিন্তু দেখা যায় যে একেবারে সারা দেশ জুড়ে হ্যাঁ ব্যাপকভাবে এই বন্টন প্রণালী কিন্তু বিস্তৃত থাকে, কারণ দেখা যাচ্ছে ভোক্তার সংখ্যা অনেক বেশি, সেখানে প্রয়োজনও কিন্তু অনেক বেশি।
ঠিক আছে। এবং এই বন্টন প্রণালী কিন্তু পরোক্ষ হয়। এটা যদি কখনো মানে প্রশ্ন আসে যে বন্টন প্রণালীটা কেমন হয় তোমার এই যে সুবিধাজনক পণ্য, সেটা কিন্তু পরোক্ষ হয়। ঠিক আছে। এবং অধিক সংখ্যক মধ্যস্থকারী, যেমন তোমার কারা, তোমার পাইকারি আছে, খুচরা ব্যবসায়ী আছে, হকার, হ্যাঁ, এই ধরনের ব্যবসায়ীরা দেখা যাচ্ছে এই বন্টন কার্য কিন্তু তারাই করে, হ্যাঁ, তারাই সম্পাদন করে। ওকে। এরপরে 8 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফ্যাশনের প্রভাব মুক্ত। হ্যাঁ, ফ্যাশনের প্রভাব মুক্ত বলতে কি বোঝাতে চাচ্ছে, যে মানুষের যে জীবন ধারণের জন্য মৌলিক যে প্রয়োজন, হ্যাঁ, সেইগুলো কিন্তু তোমার সেগুলোর সাথে কিন্তু ফ্যাশনের সম্পর্ক নাই। ঠিক আছে। এই ধরনের পণ্য ভোগ বা ব্যবহার করা কিন্তু বাধ্যতামূলক, মানে এগুলোর প্রয়োজন হচ্ছে বাধ্যতামূলক, যেগুলোর জন্য কোনো প্রতিযোগিতাও করতে হয় না, কোনো ফ্যাশনের সাথেও এগুলো কোনো সম্পর্ক নাই। মানে যে কারণে এটাকে বলতেছে যে ফ্যাশনের প্রভাব মুক্ত। এরপরে 9 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে চাহিদার নমনীয়তা। চাহিদার নমনীয়তা বলতে কি বোঝাতে চাচ্ছে, যে সুবিধাপন্ন মানুষের জীবন ধারণের জন্য কিন্তু একেবারে অপরিহার্য। ঠিক আছে। এই কারণে এটার কি চাহিদা কিন্তু দেখা যাচ্ছে মানে পরিবর্তনশীল। এটা আসলে পরিবর্তন হয় না, সবসময় এগুলার চাহিদা থাকে। ঠিক আছে। এবং দামের পরিবর্তনে দেখা যাচ্ছে তোমার চাহিদার খুব একটা যে হেরফের হয় তা কিন্তু না। ঠিক আছে। এই জিনিসটাই বলতে চাচ্ছে যে দাম, এবং কিন্তু একটা বিষয় আছে যে যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম যে কমলে চাহিদা বাড়ে, যেটা তোমরা ইকোনমিক্সেও পড়েছো। এই কথার সাথে কিন্তু এই সুবিধা পণ্যের সম্পর্কটা কম, তেমন একটা সম্পর্ক নাই। ঠিক আছে। কারণ এগুলার চাহিদা সবসময়ই থাকে, এগুলো কখনো কমে না, এগুলো অপরিবর্তনশীল। আচ্ছা। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কম বিক্রয় প্রচেষ্টা। এটার জন্য এই সুবিধা পণ্যগুলো বিক্রয় করার জন্য অত প্রচারও চালানো লাগে না, তারপরে অ্যাডভার্টাইজমেন্টেরও দরকার হয় না, তারপরে তোমার একেবারে যে বাজারজাতকারীকে তোমার একেবারে মনোযোগ দিয়ে যে এটার জন্য প্রচার কার্যক্রম চালাতে হবে এরকম কিছু না। ঠিক আছে। এবং গ্রাহকরা তাদের প্রয়োজন মতো অলওয়েজই এই পণ্যগুলো ক্রয় করে থাকে। এই জিনিসটাই তোমার এখানে বোঝাতে চাচ্ছে। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার মুনাফা। এই জাতীয় পণ্যের একক প্রতি মূল্য যেহেতু কম হয়, সেহেতু কিন্তু এখানে তোমার দেখা যাচ্ছে কখনো কখনো বিক্রয়ের পরিমাণ বেশি হয়ে থাকে, ফলে বিক্রেতারা কি স্বল্প মুনাফায় এটা বিক্রি করে থাকে। এবং স্বল্প মুনাফায় অধিক বিক্রয়ের মাধ্যমে কি হয়, তোমার অধিক মুনাফার একটা সৃষ্টি হয়। এবং বাজারজাতকারীকে এই ধরনের পণ্য বিক্রয়ের বেলায় খেয়াল রাখতে হবে যে দাম নির্ধারণের মাধ্যমে যে দাম নির্ধারণটা সেটা কাম্য থাকতে হবে, এবং অধিক গ্রাহককে তোমার দেখা যাচ্ছে আকৃষ্ট করে যাতে নিজের দোকানে ধরে রাখা যায়, সেই বিষয়টাও কিন্তু এখানে চেষ্টা করতে হবে। ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিজ্ঞাপন ও বিক্রয় সেবা। হ্যাঁ, এই ক্ষেত্রে কি বলতেছে, যে সুবিধা পণ্যের ক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপন খুব একটা দরকার হয় না। আমি আগেই বলেছি যে এই বিক্রয়ে তোমার দেখা যায় যে অত ঝামেলা হয় না। হ্যাঁ, তাই মানুষের নিজস্ব প্রয়োজনের খাতিরেই তারা এটা ক্রয় করে। এজন্য দেখা যাচ্ছে যে অধিক ক্রেতাকে তোমার যদি আকৃষ্ট করতে হয়, তখন সেখানে তোমার দেখা যাচ্ছে যে প্রয়োজনের অধিক, হ্যাঁ, পণ্য ক্রয় এখানে এই ক্ষেত্রে গ্রাহকদের কিন্তু মানে কাম্য না। প্রয়োজনের অতিরিক্ত তারা দেখা যাচ্ছে খুব কমই এই ধরনের পণ্যগুলো ক্রয় করে থাকে। এবং দেখা যাচ্ছে যে অতীতের অভিজ্ঞতাকেও কিন্তু তারা এখানে মোটামুটি গুরুত্ব দেয়। আর বিক্রয় সেবাও কি তেমন এখানে আসলে প্রভাবিত হয় না। যে জিনিসটা এখানে আসলে সোজা কথা কি, মানে বিজ্ঞাপন এবং বিক্রয় সেবার এই যে পয়েন্টটা এখানে আসলে এর প্রয়োজনীয়তাটা একটু কম। আচ্ছা, তারপরে যেটা আছে আমরা পরের যে পয়েন্ট গুলোতে যাব সেটা হচ্ছে পরিকল্পনা। দেখো, পরিকল্পনা বলতে কি বোঝাতে চাচ্ছে, যে সুবিধা পণ্যের যে বাজারজাতকরণ তুমি যখন করতে যাবা তখন তোমার পরিকল্পনার আসলে এরকম দরকার নাই, যেহেতু এগুলো সুবিধা পণ্য। ঠিক আছে। কারণ প্রয়োজন এবং চাহিদার কারণেই তোমার তাৎক্ষণিকভাবে ভোক্তারা সাড়া দিবে এবং দোকানে এসে তাদের প্রয়োজন মতো পণ্যগুলো কিনে নিয়ে যাবে। কাজে এখানে তোমার
ওইভাবে কোনো পরিকল্পনার প্রয়োজন হয় না তোমার পণ্য ক্রয়ের ক্ষেত্রে। যখন যেটা লাগে তখন সেটা আমরা ক্রয় করে ফেলি। আরেকটা বিষয়, পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্যাকিং। প্যাকেজিং যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে সুবিধা পণ্যের প্যাকিং কিন্তু ওরকম লাগে না। হ্যাঁ, আকর্ষণীয় মৌলিকীকরণের প্রয়োজন হয় না যে এটা দেখে কেউ কিনবে। এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষ এমনিতেই এগুলো ক্রয় করবে। ঠিক আছে, এজন্য এখানে প্যাকেজিং এর কোনো দরকার নাই। আচ্ছা, তো আশা করি তোমরা সুবিধা পণ্যের যে বিষয়টা, এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখি পরের টপিকসে আমরা চলে যাব। তাহলে আমরা মোটামুটি তোমার সুবিধা পণ্যের ইয়েটা পড়লাম, সংজ্ঞাটা। আচ্ছা দেখো, আমরা এখন কি দেখতে পাচ্ছ তোমরা? পণ্য মিশ্রণ কাকে বলে? হ্যাঁ, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পণ্য মিশ্রণ কাকে বলে, সেটাই আমরা পড়বো। যাই হোক, আমরা এতক্ষণ সুবিধা পণ্য কাকে বলে এটা পড়লাম, এবং সুবিধা পণ্যের যে বাজারজাতকরণের বিবেচ্য বিষয় সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা পড়বো, পণ্য মিশ্রণ কাকে বলে। পণ্য মিশ্রণটা কি? পণ্য মিশ্রণটা কি বলতে পারবে কি তোমরা? আচ্ছা ঠিক আছে, তো পণ্য মিশ্রণটা আমরা একটু বলি। সেটা হচ্ছে কোনো কোম্পানি তোমার মার্কেটে যতগুলো পণ্য বিক্রয়ের জন্য তোমার পেশ করে, হ্যাঁ, তোমার তার যোগফলকেই কিন্তু পণ্য মিশ্রণ বলা হয়। অর্থাৎ কি, কোনো কোম্পানি যখন মার্কেটে দেখা যাবে যে তাদের যে পণ্যগুলো যতগুলো আছে সেগুলো বিক্রয়ের জন্য কিন্তু উপস্থাপন করবে, এবং এই যে উপস্থাপনকৃত যে পণ্যগুলো সেগুলোর যোগফলকেই কি তোমার পণ্য মিশ্রণ বলা হচ্ছে। ঠিক আছে, এবং পণ্য কিন্তু তোমার দেখা যাচ্ছে এক বা একাধিক হয়ে থাকে, এবং পণ্য মিশ্রণকে কিন্তু পণ্য সম্ভারও বলা যায়। ঠিক আছে। আচ্ছা, সুরাইয়া মনীষা ও ক্লাসে আসছে এখন। আচ্ছা, আমি এডমিট দিয়েছি, অসুবিধা নাই। তো যে জিনিসটা তোমরা খেয়াল করো সেটা হচ্ছে পণ্য মিশ্রণকে কিন্তু পণ্য সেবাও না, সরি, পণ্য সম্ভারও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, এখন দেখো এই পণ্য মিশ্রণকে যেহেতু আমরা পণ্য সম্ভারও বলছি, এবং তোমার একটা কোম্পানির যতগুলো পণ্য লাইন আছে, একবারে যতগুলো পণ্য লাইন আছে, সেই সবগুলোকেই কিন্তু বিক্রয়ের জন্য উপস্থাপন করে বাজারে, এবং সবগুলোর সমষ্টিকেই কি পণ্য মিশ্রণ বলা হয়। এবং ফিলিপ কটলার উনি কি বলেছেন, যে একটি কোম্পানির সব পণ্য, সারি এবং তোমার বিষয় নিয়ে গঠিত একটি সেটকে বোঝায়, যা নির্ধারিত বিক্রেতা দ্বারা মার্কেটে বিক্রয়ের জন্য অর্পণ করা হয়। তার মানে কি, এখানে একটা পণ্য সেটকে বোঝানো যাচ্ছে, একটা পণ্য সেটকে বোঝানো যাচ্ছে, যেটা কি তোমার বিক্রেতা তোমার মার্কেটে সেগুলোকে বিক্রয়ের জন্য উপস্থাপন করে, এটা বলেছে তোমার উনি বোঝাতে চেয়েছে। এরপরে তোমার আরেকজন মনীষী বলেছেন যে তোমার কোম্পানির পণ্য, সারি এবং উপকরণের পুরো অংশকেই পণ্য মিশ্রণ বলা হয়। অর্থাৎ কোম্পানিতে যে কয়টা পণ্য, সারি আছে, যতগুলো লাইন আছে পণ্যের এবং উপকরণ আছে, সে সবকিছু মিলিয়েই কিন্তু পণ্য মিশ্রণ। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কোম্পানি তোমার দেখা যাচ্ছে 4টি প্রধান লাইন আছে কোম্পানির। সেটা কি, কসমেটিক্স একটা, আরেকটা হচ্ছে জুয়েলারি, আরেকটা হচ্ছে ফ্যাশন, আরেকটা হচ্ছে কি ঘরের আসবাবপত্র। ঠিক আছে, ওকে।
তারপরে এই কসমেটিক্সে কি রয়েছে, কসমেটিক্সে লিপ লাইনার রয়েছে, পাউডার, লিপস্টিক, সবকিছু মানে এই ধরনের অনেক কিছুই থাকতে পারে। তারপরে তোমার পণ্য লাইনের আন্ডারে আবার উপর লাইন থাকতে পারে, হ্যাঁ মানে সাব লাইন, হ্যাঁ সাব লাইন থাকতে পারে। তো এই সবকিছু মিলেই কিন্তু তোমার পণ্য মিশ্রণ। এভাবে কিন্তু একটা পণ্য মিশ্রণে দেখা যাচ্ছে তোমার আইটেম থাকতে পারে তোমার 1300টা, হ্যাঁ 1300টা আইটেম এরকম থাকতে পারে। অর্থাৎ একটা পণ্য লাইন থাকবে, সেই পণ্য লাইনের আন্ডারে কি উপলাইন থাকবে, ঠিক আছে। এভাবে কিন্তু 1300টা আইটেম থাকতে পারে, যেগুলার পুরো সবকিছু মিলিয়ে এগুলাকে আমরা পণ্য মিশ্রণ বলতে পারি, পুরা সেটটাকে একেবারে সর্বমোট। হ্যাঁ, তাহলে এই পণ্য মিশ্রণের কিছু বৈশিষ্ট্যও কিন্তু আমরা খুঁজে পাই। বৈশিষ্ট্যগুলো কি? পণ্য মিশ্রণ হচ্ছে কোম্পানির পণ্য সারির যোগফল, ঠিক আছে। কোম্পানির যে পণ্য সারির যোগফল বা সমষ্টি, সেটাই হচ্ছে পণ্য মিশ্রণ। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি পাচ্ছি, যে কোম্পানির মিশ্রণকে তারা তোমার চওড়া এবং গভীরতা দ্বারা পরিমাপ করছে। কোম্পানির যে মিশ্রণটা, সেটা কতটুকু গভীর, কতগুলো উপলাইন আছে, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু তুমি সবগুলোই বিবেচনা করতে হবে। এবং প্রশস্ততা কত, হ্যাঁ এটাও কিন্তু তোমার বিবেচনা করতে হবে। এরপরে পণ্য মিশ্রণের প্রসারতা প্রতিষ্ঠানের সুনামকে কিন্তু ঠিক রাখে, হ্যাঁ মানে পণ্য মিশ্রণের প্রসারতার সাথেও কিন্তু সুনামের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে মার্কেটে যতগুলো পণ্য বিক্রয়ের জন্য পেশ করা হয়, সেটাই কি তোমার পণ্য মিশ্রণ। হ্যাঁ, ওকে, আমাদের হাতে দেখা যায় তেমন একটা সময় নাই, আজকে ক্লাস প্রায় শেষ। এখন তোমরা ভিডিওটা একটু অন করো, অন করলে আমার জন্য সুবিধা। আচ্ছা লাবণী, লাবণী তোমার রোলটা বলো। হ্যালো, মিউট করে দিয়েছে কেন আবার? হ্যাঁ লাবণী তোমার রোল বলো। ম্যাম 17, 26, 61। আচ্ছা 26, 61। আচ্ছা লাবণীর হচ্ছে 17, 26, 61। আচ্ছা, বাকি দেখা যায় এখানে যেগুলো আছে এদের তো লিখা আছে দেখা যায়। এখন 1 মিনিট, আচ্ছা কেউ কি লাইনের বাইরে, কেউ কি গেছো নাকি? এখানে তো আরো আরো সংখ্যা ছিল, ওগুলো কোথায়? বাকি যে আরো 2-3 জন ছিল, ওরা কোথায় গেল? এই প্রবলেমটা কেন হয় আমি তো বুঝি না। যে মোট সংখ্যা, সেই মোট সংখ্যাটা তো থাকবে, তো এটা আবার কমে যায় কিভাবে আমি তো বুঝতে পারি না। এখন যারা লাইনের বাইরে চলে গেছে না, তাদেরকে কিন্তু আমি অ্যাবসেন্ট করে দিব, কারণ এই দেখো এখানে কিন্তু কম্পিউটারে শো করছে না। বাকি যে 2-3 জন ছিল, এদের নামও নাই, রোলও নাই, কাজেই ওরা যে ক্লাস করেছে আমি মানে অ্যাবসেন্ট, কারণ আমার করার কিছু নাই। আমি ওদেরকে দেখতে পাচ্ছি না, কোনো সাড়া পাচ্ছি না, ওদের রোলও পাচ্ছি না, নামও পাচ্ছি না, ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, হ্যাঁ এটা সত্যি কথা। এই এখন মনে হয় তার মানে কি এটাই হবে মনে হয়, তাই না? জি মিস, অনেক সময় হয়। এখন ওই যে আমাদের কিন্তু সময় শেষ, হ্যাঁ আমাদের লাইনটা কেটে যাবে। তো আমার কিন্তু তাদের রোলটা দরকার ছিল, রোলটা দরকার ছিল। আচ্ছা যাই হোক, আমি এখানে যারা আছে তোমাদের তোমাদের সবার রোলই আমি আহ, পেয়েছি। এখন শুধু কেউ যদি বাকি থাকে তাহলে অবশ্যই আমাকে রোলটা দিয়ে দিও, আমি প্রেজেন্ট দিয়ে দিব, ঠিক আছে। কোনো অসুবিধা নাই, আমি প্রেজেন্ট দিয়ে দিব সবাইকে, মানে যারা আছো আর কি, যারা ক্লাস করেছো, তারা যদি কেউ দিতে না পারো, হ্যাঁ আমাকে দিয়ে দিবা, তাহলে আমি প্রেজেন্ট দিয়ে দিব। আর যারা ক্লাস করো নাই তারা রোল দিও না, কেমন?
আচ্ছা, এখন যেটা আমরা বলছিলাম, হ্যাঁ, তোমরা ইয়ে করবা, এই যে আমি যেগুলো পড়া দিলাম এগুলো বাসায় গিয়ে তাহলে কমপ্লিট করে ফেলো, কেমন? এই পড়াগুলো অবশ্যই আজকে যে টপিকস গুলো এগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্ভবত আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারি আর কি। যাই হোক, নেক্সটে যখন দিব তখন আমি তোমাদেরকে জানাই দিব, অসুবিধা নাই। আর আমি ক্লাসেই দিব তোমাদেরকে। আহ আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের টাইম একেবারেই শেষ। লাইন কেটে যাবে। তোমরা সবাই ক্লাস করেছো, এই জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আর যারা ক্লাস করেছে আমাকে রোলটা দিতে পারে নাই তাদেরকে বললো দিয়ে দিতে, আমি অবশ্যই প্রেজেন্ট দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। তোমরা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নাকি? আজকে তাহলে এই পর্যন্তই। জি আসসালামু মিস। আলাইকুম। আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।